এপিজে আব্দুল কালামের অমূল্য চিন্তাভাবনা যুব সমাজের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার কাজ করে। এপিজে আব্দুল কালামের জীবন ও চিন্তাভাবনা তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস, যারা তাদের পথ দেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতের অন্যতম সেরা বিজ্ঞানী ভারতরত্ন ডক্টর এপিজে মিসাইল ম্যান নামে পরিচিত আব্দুল কালাম ভারতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডক্টর এপিজে এর চিন্তাভাবনা পরে শিক্ষার্থীরা একটি নতুন অনুপ্রেরণা পায়। আব্দুল কালাম, যার জন্য শিক্ষার্থীদের অবশ্যই তাদের জীবনে একবার সঠিক ডক্টর কালামের চিন্তাভাবনা শুনতে হবে। আসুন জেনে নিই ডক্টর এপিজে আব্দুল কালাম কে ছিলেন। পুরো নাম ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন আব্দুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। ডক্টর এপিজে 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসা সত্ত্বেও তিনি পরিস্থিতির সঙ্গে লড়াই করে পড়াশোনা শেষ করেন এবং একজন মহান বিজ্ঞানী হয়ে ওঠেন। ডক্টর কালামই দেশকে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছিলেন এবং তিনি প্রযুক্তির ক্ষেত্র সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম, যাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল এবং ভারতের ক্ষেপণাস্ত্র মানব বলা হতো, তিনি এখনও তার দুর্দান্ত কাজের জন্য পরিচিত। 2002 সালে ডক্টর কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হন। ডক্টর কালাম ভারতকে প্রগতিশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের ধনুষ্কোডি গ্রামে জন্মগ্রহণ করেন। ইসরোতে ভারতের প্রথম দেশীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3 তৈরিতে কালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এপিজে আব্দুল কালাম তার কাজ এবং অনুপ্রেরণামূলক কথার জন্য আজও স্মরণীয়। তার জন্মবার্ষিকী প্রতি বছর বিশ্ব ছাত্র দিবস হিসাবে পালিত হয়। এখানে এপিজে আব্দুল কালামের জীবন ও সময় সম্পর্কে একটি নজর দেওয়া হলো। ডক্টর কালাম 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের ধনুষ্কোডি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল অবুল পাকির জৈনুল্লাবদিন আব্দুল কালাম, কিন্তু তিনি ডক্টর এপিজে আব্দুল কালাম এবং মিসাইল ম্যান নামে পরিচিত। তার পিতার নাম ছিল জৈনুলাবদিন, যিনি একজন নাবিক ছিলেন, এবং তার মায়ের নাম ছিল অসীমা, যিনি একজন গৃহিণী ছিলেন। ডক্টর কালামের 5 ভাইবোন ছিল। ডক্টর কালামের প্রাথমিক জীবন সংগ্রামে পূর্ণ ছিল। প্রাথমিক শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য তিনি সংবাদপত্র বিতরণ করতেন। ছোটবেলা থেকেই শেখার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার। তামিলনাড়ুর রামনাথপুরম থেকে ম্যাট্রিকুলেশন শেষ করার পর ডক্টর কালাম 1955 সালে মাদ্রাজে চলে যান, যেখানে তিনি চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মহাকাশ প্রকৌশল নিয়ে পড়াশোনা করেন। আপনি কি জানেন ডক্টর এপিজে আব্দুল কালাম একজন যোদ্ধা পাইলট হতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভারতীয় বিমান বাহিনী IAF প্রবেশিকা পরীক্ষায় 9ম স্থান পেয়েছিলেন। যদিও IAF শুধুমাত্র 8ম র্যাঙ্ক পর্যন্ত ফলাফল ঘোষণা করেছিল, তাই তিনি পাইলট হতে পারেননি। পড়াশোনা শেষ করার পর কালাম একজন বিজ্ঞানী হিসেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে DRDO যোগ দেন, যেখানে তিনি হোভারক্রাফট প্রকল্পে কাজ করেন। ডক্টর কালাম কিছুদিন বিখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাই এর সঙ্গেও কাজ করেছিলেন। এরপর তিনি 1962 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় ইসরো যোগ দেন, যেখানে তিনি প্রকল্প পরিচালক হিসাবে বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণ প্রকল্পে সফলভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডক্টর কালামকে কেন ভারতের মিসাইল ম্যান বলা হয়? ডক্টর এপিজে আব্দুল কালাম ইসরোর প্রকল্প পরিচালক হিসাবে ভারতের প্রথম দেশীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3 এর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই প্রথম স্যাটেলাইট যানের মাধ্যমে ভারত 1980 সালে রোহিণী স্যাটেলাইটকে সফলভাবে মহাকাশে পাঠায়। ক্ষেপণাস্ত্রের বিকাশে অবদানের জন্য ডক্টর কালামকে
মিসাইল ম্যান হিসাবে প্রশংসা করা হয়েছিল। এরপর ডক্টর কালাম দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছেন এবং দেশের জন্য অনেক ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন। দ্বিতীয় পোখরান পারমাণবিক পরীক্ষায় তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। 1992 থেকে 1999 সাল পর্যন্ত কালাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের DRDO সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রধানমন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টাও ছিলেন। 1998 সালে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষায় ডক্টর কালাম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেছিলেন। এই সফল পারমাণবিক পরীক্ষার পরেই তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতকে একটি সম্পূর্ণ উন্নত পারমাণবিক দেশ হিসাবে ঘোষণা করেছিলেন এবং ভারত বিশ্বে একটি পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল। ডক্টর APJ আব্দুল কালামের ক্ষেপণাস্ত্রের নাম এবং তার বৈশিষ্ট্য: মাটি, ভূপৃষ্ঠ থেকে পৃষ্ঠ, স্বল্প পরিসীমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পরিসীমা 150-300 কিলোমিটার, পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আগুন, রি-এন্ট্রি টেকনোলজি ডেমনস্ট্রেটর, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, রেঞ্জ 700-900 কিলোমিটার। ত্রিশূল, শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, রেঞ্জ 12 কিলোমিটার। নাগ, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, ফায়ার এবং ভুলে যাওয়া সিস্টেমের উপর ভিত্তি করে সব ধরনের আবহাওয়ায় পরিচালনা করতে সক্ষম। আকাশ, মাঝারি পরিসীমা, ভূপৃষ্ঠ থেকে বায়ু পরিসীমা 18 কিলোমিটার। ব্রহ্মস, যুদ্ধ বিমান, ডুবোজাহাজ, যুদ্ধজাহাজের পাশাপাশি মাটিতে সিস্টেম সহ বিভিন্ন প্ল্যাটফর্মের সাহায্যে এটি চালু করা যেতে পারে। গতি, শব্দের গতির চেয়ে 9,000 কিলোমিটার ঘন্টা, 300 কিলোমিটার এবং 800 কিলোমিটার এর মধ্যে দ্রুততর। APJ আব্দুল কালামের রাজনৈতিক যাত্রা। ডক্টর APJ 2002 সালের 18 জুলাই আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হন। আপনি কি জানেন যে ডক্টর কালাম ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন যিনি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন? ডক্টর কালামের আগে 1954 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং 1963 সালে ডক্টর জাকির হুসেনকে এই সম্মানে ভূষিত করা হয়েছিল। ডক্টর কালাম 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যার পর তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণের পর ডক্টর কালাম দেশের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং অনেক বই লেখেন। ডক্টর কালাম বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন, যার জন্য তিনি 1997 সালে ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ভারতরত্ন এ ভূষিত হন। জীবনের অনেক বছর তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে DRDO কাজ করেছেন। দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার পরেও ডক্টর কালাম সর্বদা সরলতার সাথে জীবনযাপন করেছিলেন। তার স্বভাব ছিল খুব সহজ, সরল এবং নম্র। তিনি সর্বদাই নিজেকে একজন বিজ্ঞানী ও শিক্ষক হিসেবে দেখতেন। কিন্তু 2015 সালের 27শে জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IIM শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হঠাৎ মারা যান। ডক্টর APJ আব্দুল কালামের অবদান। ডক্টর APJ আব্দুল কালাম তার জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, কিন্তু জীবনে কখনো হাল ছাড়েননি তিনি। তাই তার জীবন আজও যুব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। ডক্টর কালাম তার কাজের জন্য বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছিল। ডক্টর কালামের একটি মূল্যবান চিন্তা: আপনি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চান